বাজারের পাশে রোদের মধ্যে দাঁড়িয়েছিলেন এক সাধারণ পোশাক পরা মহিলা। পাশে একটা আমের গাড়ি। তাকে দেখে কেউ বুঝতেই পারেননি তিনি এই জেলারই এসপি। কয়েক মিনিট পর সেখানে এসে থামলো এক প্রভাবশালী নেতার গাড়ি। তারপর শুরু হলো অপমান, হুমকি আর ক্ষমতার দাপট। লোকটা বারবার বলছিল, এই এলাকার এসপি আমার খুব ঘনিষ্ঠ। কিন্তু সে জানতো না যে মহিলাকে সে সাধারণ আম বিক্রেতা ভেবে অপমান করছে, সেই মহিলাই আসলে এসপি সুমিতা রানী বর্মন। তারপর যা ঘটেছিল সেটা পুরো জেলার মানুষ কোনোদিন ভুলতে পারেনি। বন্ধুরা, ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন, আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে। তাহলে চলুন গল্পটি শুরু করি। সেদিন ছিল বৈশাখের শেষ সপ্তাহ। রাজপুর জেলার নবীনগর শহরের মূল বাজারের পাশে হাইওয়ের ধারে একটি আমের গাড়ি দাঁড়িয়ে। সেই গাড়ির পাশে একটি মহিলা দাঁড়িয়ে আছেন। তার কোনো সঙ্গী নেই, কোনো গার্ড নেই, কোনো পরিচয়পত্রের কার্ড নেই। মহিলাটির নাম সুমিতা রানী বর্মন। বয়সটা হবে 38। তিনি রাজপুর জেলার পুলিশ সুপার, অর্থাৎ সংক্ষেপে বললে এসপি। কিন্তু আজ তিনি বেরিয়েছেন সম্পূর্ণ ভিন্ন একটি কাজে। আজ তিনি গোপনে জেলার বাজার পরিদর্শনে বেরিয়েছেন সাধারণ পোশাকে। কারণ বাজারের আম ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি হচ্ছে কিনা সেই বিষয়ে নিজে তদন্ত করতে। তার দলের বাকি পুলিশ সদস্যরা ছদ্মবেশে একটু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সুমিতা নিজে আম বিক্রেতা সেজে দাঁড়িয়েছেন, কারণ তার পরিকল্পনা হলো চাঁদাবাজরা নিজেরাই এসে ধরা দেবে। সেই পরিকল্পনা কাজও করছিল। দুপুর 12টা নাগাদ দূর থেকে একটা সাদা গাড়ি আসতে দেখা গেল। গাড়িটা একটু এগিয়ে এসে থামলো ঠিক সেই আমের গাড়ির পাশেই। গাড়ি থেকে নামলেন এক ব্যক্তি। বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। গলায় মোটা সোনার চেন, পরনে সাদা পাঞ্জাবি। তার সঙ্গে আরও দুজন আছেন। তারা চারদিক একবার দেখে নিল। তারপর সেই মোটা গলার চেনওয়ালা লোকটি সরাসরি এগিয়ে এলেন সুমিতার দিকে। লোকটির নাম রমেশ মণ্ডল, রাজপুর শহরের এক দাপুটে নেতা। এলাকার সবাই তাকে চেনে, কারণ ক্ষমতার দাপটে পুরো বাজার তার রাজত্ব ছিল একচ্ছত্র। ছোট ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা ছিল তার নিয়মিত কাজ। পুলিশের সঙ্গে তার এক গোপন বোঝাপড়া আছে বলেই এলাকায় এক ধরনের গুজব রটিয়ে আছে। রমেশ মণ্ডল সরাসরি সুমিতার সামনে এসে দাঁড়ালেন। তারপর তাকিয়ে দেখলেন সাদামাটা পোশাক পরা মহিলা, কোনো পরিচয় নেই, একা দাঁড়িয়ে আম বিক্রি করছেন। তার ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। কোথা থেকে এসেছ? ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন রমেশ মণ্ডল। সুমিতা শান্তভাবে বললেন, মালদা থেকে। রমেশ গলা উঁচু করে বললেন, মালদা থেকে এসে এখানে আম বেচবে? আর এই বাজারে কিছু বিক্রি করতে হলে আমাকে চেনা লাগে জানো না? সাপ্তাহিক হিসেব দিতে হয়। সুমিতা কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। রমেশের সঙ্গীরা একটু এগিয়ে এলো। একজন বলল, ম্যাডাম, সোজা কথাটা বুঝলেন না? টাকা দাও, নইলে গাড়ি সরাও। সুমিতার চোখে কোনো ভয় নেই, তিনি শুধু পর্যবেক্ষণ করছেন। রমেশ আরও কাছে এগিয়ে এলেন। তাচ্ছিল্য সুরে বললেন, বাড়ির মেয়ে মানুষ রোদে দাঁড়িয়ে আম বিক্রি করছো? এটা কি কোনো কাজ? তোমার বরকে পাঠাও। মেয়ে মানুষ একা বাজারে, এটা আমার এলাকায় চলবে না। এরপর তিনি যা বললেন সেটা ছিল সীমা ছাড়ানো। তুমি কি জানো এই এলাকার এসপি কে? সে আমার বন্ধু। একটা ফোন করলেই তোমার গাড়ি বাজেয়াপ্ত হবে। চুপচাপ টাকা দাও আর বিদায় হও। সুমিতা রানী বর্মন আস্তে করে শাড়ির আঁচল সামলালেন। তারপর খুব শান্ত গলায় বললেন, আপনি এসপিকে চেনেন? রমেশ বুক ফুলিয়ে বললেন, চিনব না কেন, আমার একদম ঘনিষ্ঠ বন্ধু। সুমিতা বললেন, তাহলে তো ভালোই। তারপর তিনি তার শাড়ির ভেতর থেকে একটা আইডি কার্ড বের করলেন এবং রমেশের সামনে ধরলেন। রমেশ প্রথমে বুঝলেন না, তারপর কার্ডের দিকে তাকালেন। সেখানে লেখা আছে, সুমিতা রানী বর্মন, আইপিএস, পুলিশ সুপার, রাজপুর জেলা। মুহূর্তের মধ্যে রমেশের মুখের সব ভাব মুছে গেল, যেন কেউ হঠাৎ করে বিদ্যুৎ চমক দিয়েছে। তার সঙ্গীরাও হা করে তাকিয়ে আছে।
সুমিতা আস্তে করে হাত তুললেন। দূর থেকে সাথে সাথে ছুটে এলেন 5 জন সাদা পোশাকের পুলিশ অফিসার এবং 2 জন ইউনিফর্মের পুলিশ। রমেশ মণ্ডলের পা যেন মাটিতে আটকে গেল। আমি মানে তিনি ততলাতে শুরু করলেন। সুমিতা সরাসরি তার দিকে তাকিয়ে বললেন, আপনি এইমাত্র একজন সরকারি কর্মকর্তাকে হুমকি দিয়েছেন, চাঁদাবাজি করার চেষ্টা করেছেন এবং মহিলাকে অসম্মান করেছেন। পুরো ঘটনা রেকর্ড হয়েছে। সুমিতার হাতের ছোট ডিভাইসটার দিকে তাকালেন রমেশ। ছোট্ট একটি ক্যামেরা, যেটায় শুরু থেকে সবকিছু রেকর্ড হয়েছে। রমেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রমেশ মণ্ডলকে সেদিনই থানায় নিয়ে যাওয়া হলো এবং তার 2 সঙ্গীকেও। এলাকায় খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। সন্ধ্যার মধ্যে পুরো শহরে কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। রমেশ দা ধরা পড়েছেন। কার কাছে? এসপি ম্যাডামের কাছে। আর সেই ম্যাডামকে তিনি আম বিক্রেতা ভেবে অপমান করেছিলেন। বাজারের চা দোকান থেকে শুরু করে পাড়ার মোড়ে, অটোরিকশার স্ট্যান্ডে সবখানে একটাই আলোচনা। এদিকে থানায় জিজ্ঞাসাবাদ শুরু হলো। রমেশ প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেন। তিনি বললেন, আমি তো শুধু কথা বলছিলাম। কিন্তু ভিডিও ফুটেজ সামনে রাখতেই তিনি চুপ করে গেলেন। তারপর একে একে বেরিয়ে আসতে লাগলো তথ্য। রমেশ মণ্ডল শুধু এই একটি জায়গার চাঁদা নেন না, তিনি গত 3 বছর ধরে শহরের মাছের আড়ত, সবজি বাজার, প্রায় সব জায়গায় তার নেটওয়ার্ক। তিনি প্রতি সপ্তাহে লক্ষাধিক টাকা চাঁদা ওঠাতো। পুলিশ সেই রাতেই রমেশের বাড়িতে তল্লাশি চালালো। তল্লাশিতে পাওয়া গেল বেশ কিছু নগদ টাকা এবং একটি খাতা, যেখানে কোন বিক্রেতা কত টাকা দেয় তার হিসেব লেখা আছে। রাত বাড়তে থাকলো, রমেশের আস্ফালন কমতে থাকলো। তিনি বুঝতে পারলেন এবার সহজে পার পাওয়া যাবে না। রাত 10টায় থানায় একটা ফোন এলো। ফোনটা ধরলেন সুমিতা নিজে। ওপাশ থেকে পরিচিত একটা গলা, জেলার একজন বড় রাজনৈতিক নেতা, শ্যামল গঙ্গোপাধ্যায়। তিনি রমেশের রাজনৈতিক পৃষ্ঠপোষক। শ্যামল গঙ্গোপাধ্যায় বলল, সুমিতা ম্যাডাম, একটু বুঝুন, রমেশ একটু ভুল করে ফেলেছে। ছেলেটা আমার পরিচিত, ওকে একবার ছেড়ে দিন। সুমিতা খুব শান্ত গলায় জবাব দিলেন, শ্যামলদা, আপনার সুপারিশ এক্ষেত্রে প্রযোজ্য না, কারণ তার বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ আছে, সরকারি অফিসারকে হুমকির প্রমাণ আছে, তার নামে মামলা হবে। কিন্তু ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, রমেশ আমার ঘনিষ্ঠ লোক। শ্যামলদা, সুমিতার গলা এবার একটু কাঠিন্য, আপনি যদি একজন সরকারি অফিসারকে মামলা থেকে বিরত করার চেষ্টা করেন, সেটা নিজেই একটা অপরাধ। সে বিষয়েও আমি ওয়াকিবহাল। ফোনের লাইন কেটে গেল, কিন্তু রাত বাড়তে বাড়তে আরও কয়েকটা ফোন এলো, জেলা সদর থেকে, দলীয় অফিস থেকে, এমনকি একজন বিধায়কের দপ্তর থেকেও। প্রতিটা ফোনে একই অনুরোধ, রমেশকে ছেড়ে দাও। প্রতিটা ফোনে সুমিতার একই জবাব, আইন তার নিজের গতিতেই চলবে। থানার ভেতরে বসে সুমিতার টিম বুঝতে পারল, রমেশ শুধু একজন চাঁদাবাজ নন, তিনি একটা বড় রাজনৈতিক সুরক্ষার ছাতার তলে কাজ করছিলেন। এই জালটা ছিঁড়তে হলে সাহস লাগবে। সুমিতার সেই সাহস ছিল। পরদিন সকালে নবীনগর বাজারে অন্যরকম একটা পরিবেশ। যে ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে চুপ করে চাঁদা দিয়ে আসছিলেন, তারা সেদিন সকালে নিজেরাই থানায় এলেন। 1 জন, 2 জন, তারপর আস্তে আস্তে অনেকজন। তারা লিখিত অভিযোগ দিতে লাগলো। একজন বয়স্ক আম ব্যবসায়ী রহিম কাকা থানার দরজায় দাঁড়িয়ে বললেন, ম্যাডাম, আমি গত 3 বছর ধরে প্রতি সপ্তাহে 500 টাকা করে চাঁদা দিয়ে আসছিলাম। কখনো সাহস হয়নি মুখ খুলতে, তবে আজকে আমি মুখ খুলব। সুমিতা নিজে বসলেন তাদের সামনে, চা আনালেন, প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনলেন। একজন একজন করে সবার বক্তব্য লেখা হলো। যত অভিযোগ জমা পড়তে লাগলো, তত স্পষ্ট হতে লাগলো রমেশ মণ্ডলের অপরাধের জাল কতটা বিস্তৃত। মাছ বাজার থেকে সবজি মার্কেট, অটো স্ট্যান্ড থেকে মুরগির দোকান, সব জায়গায় একই খেলা। বিকেলের মধ্যে রমেশের বিরুদ্ধে মোট 60টি আলাদা আলাদা মামলা দায়ের করা হলো। সেই বিকেলে জেলার স্থানীয় সংবাদপত্রের একজন সাংবাদিক থানায় এলেন। তিনি খবর পেয়েছেন কিছুটা। সুমিতা সংক্ষেপে সবকিছু খুলে বললেন কি হয়েছে। পরদিন সকালে সংবাদপত্রের শিরোনাম, এসপি ম্যাডামকে আম বিক্রেতা ভেবে অপমান করায় স্থানীয় প্রভাবশালী নেতা গ্রেপ্তার। খবরটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। ভিডিও ক্লিপটা ভাইরাল হলো। রমেশ মণ্ডল সুমিতাকে বলছেন, বাড়ির মেয়ে মানুষ, আর তোমার বরকে পাঠাও। আর তারপরে আইডি কার্ড দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া।
কমেন্টের বন্যা বয়ে গেল। সবাই লিখছেন, এই পুলিশ ম্যাডামকে স্যালুট, অহংকারের পতন, কর্মের ফল পেল। মাত্র 24 ঘন্টায় ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখলেন। রমেশ মণ্ডল রাতারাতি পরিচিত হয়ে গেলেন, তবে যেভাবে পরিচিত হতে চেয়েছিলেন সেভাবে নয়। রমেশ মণ্ডলের স্ত্রী শেফালি প্রথমে ভেবেছিলেন স্বামীকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। এরকম ছোটখাটো বিষয়ে আগেও থানায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই ফিরে এসেছেন। কিন্তু এবারের ঘটনা সম্পূর্ণ আলাদা। তিনি বাড়িতে বসে টেলিভিশনে নিজের স্বামীর ভিডিও দেখলেন। একজন মহিলা পুলিশ অফিসারকে বাড়ির মেয়ে মানুষগুলো অপমান করছেন। তিনি দেখলেন তার পাড়া প্রতিবেশীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাদের কলেজ পড়ুয়া ছেলে ফোন করে বলল, মা, ক্লাসে সবাই জিজ্ঞেস করছে, এটা কি তোর বাবা? শেফালির চোখে জল এলো। রমেশ যে টাকা এনেছিলেন তা দিয়ে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু এই মুহূর্তে পরিবারটা ভেঙে পড়েছিল একটা ভুল সিদ্ধান্তের কারণে। শ্যামল গঙ্গোপাধ্যায় এতদিন ভেবেছিলেন একটু চাপ দিলেই কাজ হবে, কিন্তু সুমিতা রানী বর্মন যখন নেতার ফোনে মাথা না নামালেন, তখন শ্যামল আরও বড় চাপ দেওয়ার চেষ্টা করলেন। তিনি জেলার পুলিশ সুপারের উপরের কর্তৃপক্ষ অর্থাৎ আইজি অফিসে ফোন করলেন, কিন্তু ততক্ষণে সুমিতা তার সব ডকুমেন্টেশন উপরে পাঠিয়ে দিয়েছেন। ভিডিও, অভিযোগ, তদন্তের রিপোর্ট সব। আইজি অফিস থেকে বার্তা এলো, তদন্ত চলতে দিন, কোনো হস্তক্ষেপ নয়। শ্যামল গঙ্গোপাধ্যায়ের সব চেষ্টা ব্যর্থ হলো। আরও ভয়ের বিষয় হলো, পুলিশ এবার শ্যামল গঙ্গোপাধ্যায়ের দিকেও নজর দিতে শুরু করলো। তিনি কি শুধু রমেশের পৃষ্ঠপোষক, নাকি তিনি নিজেও এই চাঁদাবাজির অংশীদার? এই ঘটনার পর অনেকে জানতে চাইলেন সুমিতা রানী বর্মনের কথা। তিনি ছোটবেলায় একটি ছোট্ট গ্রামের মেয়ে ছিলেন। তার বাবা ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক। সংসারে খুব বেশি সচ্ছলতা ছিল না, কিন্তু বাবা একটা কথা সবসময় বলতেন, মাথা সবসময় উঁচু রাখবে। টাকা না থাকুক, কিন্তু সম্মান থাকবে। সুমিতা পড়াশোনায় ভালো ছিলেন। কলেজে পড়ার সময় তিনি দেখেছিলেন গ্রামের মেয়েরা বাজারে যেতে ভয় পায়, একটা অদৃশ্য ভয়। কেউ কিছু বলবে, কেউ বাধা দেবে, কেউ অপমান করবে। সেই দিন থেকেই সুমিতা মনে মনে ঠিক করেছিলেন তিনি পুলিশ সুপার হবেন এবং মানুষকে সেই ভয় থেকে মুক্ত করবেন। তারপর আইপিএস পরীক্ষায় প্রথমবার ব্যর্থ হলেন, দ্বিতীয়বার, কিন্তু তৃতীয়বার পাশ করলেন। যোগ দিলেন পুলিশে। প্রথম থেকেই নিয়ম মেনে কাজ করেছেন, কখনো রাজনৈতিক চাপে মাথা নামাননি। এ কারণে কয়েকবার বদলিও হয়েছেন, কিন্তু তিনি থামেননি। এই নবীনগরেই তিনি যোগ দিয়েছিলেন মাত্র 4 মাস আগে। আর তিনি নিজে সাদা পোশাকে মাঠে নামলেন, কারণ তিনি জানতেন শুধু অফিসে বসে রিপোর্ট দেখে কাজ হয় না। রমেশ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল হলো মাত্র 15 দিনের মধ্যে। অভিযোগ, সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া, চাঁদাবাজি, ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়। তার দলীয় পদ থেকে সাময়িক বরখাস্তের প্রস্তাব গেল পুরসভায়। শ্যামল গঙ্গোপাধ্যায়ও তদন্তের আওতায় এলেন। আর এলাকার মানুষ, যারা বছরের পর বছর চুপ থাকতেন, তারা এই প্রথম অনুভব করলেন যে সত্যিই পরিবর্তন আসতে পারে। আদালতে মামলা চলছে, তবে সেদিনের কথা মনে আছে রহিম কাকার। সেই প্রথমবার যখন থানায় গিয়ে অভিযোগ দিলেন, বাড়ি ফিরে রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। ভয় হচ্ছিল যদি রমেশের লোকজন সমস্যা করে, কিন্তু কিছুই হয়নি। পরদিন সকালে বাজারে বসে আম বেচছিলেন। একটু দূর থেকে সুমিতা ম্যাডাম হেঁটে আসছিলেন, এবার ইউনিফর্মে, পাশে 2 জন কনস্টেবল। সুমিতা রহিম কাকার কাছে এসে থামলেন। কাকা, ব্যবসা কেমন চলছে? রহিম কাকা একটু অবাক, তারপর হাসলেন। ভালো ম্যাডাম, এখন ভালোই চলছে। সুমিতাও হাসলেন। সুমিতা বললেন, একটা আম দেবেন? রহিম কাকা সবচেয়ে পাকা, সবচেয়ে সুন্দর একটা আম বেছে দিলেন। কত হলো? ম্যাডাম, দাম নিব না। না কাকা, দাম দিতে হবে, আপনি ব্যবসা করছেন, এটাই সম্মান। রহিম কাকা টাকা নিলেন। তখন তার চোখে জল ভরে এলো। কয়েক মাস পরে রমেশ মণ্ডলের দলীয় পদ বাতিল হয়ে গেল। শ্যামল গঙ্গোপাধ্যায়কেও দলীয়ভাবে কারণ দর্শাতে বলা হলো। নবীনগর বাজার এলাকায় এখন আর কেউ চাঁদা তুলতে সাহস করে না। ছোট ব্যবসায়ীরা এখন আর সেই নেতার ভয়ে দোকান বন্ধ রাখেন না। সুমিতা রানী বর্মন একটি অনুষ্ঠানে বললেন, আমি তখন গ্রামে ছোটবেলায় দেখতাম মানুষ ভয়ে ভয়ে বাঁচে, সেই দৃশ্যটা আমার মাথা থেকে যায়নি। পুলিশের কাজ হলো মানুষের ভয়টা কমানো, সেই চেষ্টাই আমি করে যাচ্ছি। বন্ধুরা, একটা আমের দাম কত? বাজারে হয়তো 10 টাকা, 20 টাকা,
কিন্তু সেদিন নবীনগরের রাস্তায় একটা আমের গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একজন সাধারণ মহিলা আসলে একটা বড় সত্যিকে প্রমাণ করলেন। অহংকার কখনো টেকে না। ক্ষমতার দাপটে মানুষকে ছোট করা যায়, কিন্তু সত্যিকারের শক্তি কখনো ছোট হয় না। আর যে মানুষ নিজের পরিচয় লুকিয়ে সাদামাটা শাড়ি পরে গরমের রোদে দাঁড়িয়ে সাধারণ মানুষের পক্ষে কাজ করেন, তিনিই আসলে সবচেয়ে বড় মানুষ। রমেশ মণ্ডল ভেবেছিলেন সামনের মহিলাকে ছোট করবেন, কিন্তু সেদিন ছোট হয়ে গেলেন তিনি নিজেই। আর সেই আম বিক্রেতা হয়ে উঠলেন গোটা জেলার এক সাহসী নায়িকা। সমাজে এরকম অনেক নিষ্ঠাবান কর্মকর্তা আছেন যারা নীরবে এভাবে মানুষের জন্য কাজ করে যান। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।